প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো। আমরা কিছুদিন পূর্বেই এমন কিছু ব্যক্তিদের কথা বলছিলাম যারা ভারতে থাকে কিন্তু ভারতের গদ্দার, মানে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে কথা বলে। এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু এখন যেটা ধরা পড়ছে সেটা কিন্তু ভয়ানক। একজন হরিয়ানা নিবাসী একটি মেয়ে জ্যোতি মালহোত্রা, যিনি ইউটিউবার বা ব্লগার, লক্ষ লক্ষ তার ফলোয়ার্স, ইউটিউবে তার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 3,77,000, ফেসবুকে 3-3.5 লক্ষ ফলোয়ার্স, ইনস্টাগ্রামে 1 লক্ষ সামথিং, মানে প্রচুর পরিমাণে মানুষের কাছে পরিচিতি। সে দেখা যাচ্ছে পাকিস্তানি একজন স্পাই, ISI জঙ্গির সাথে কানেক্টেড, এবং তার বিভিন্ন ডেটা বা ভিউ দেখে এই জিনিসগুলো ধরা পড়েছে। ধীরে ধীরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? হরিয়ানা নিবাসী, হ্যাঁ, এ তো প্রায়শ দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর মানুষ এরকম স্পাই এজেন্সি অফ পাকিস্তান। অবশ্য তারা এখন ইন্ডিয়াতে অবস্থান করছে, বা ইন্ডিয়ান অধিবাসী বা ইন্ডিয়ান নাগরিক, কিন্তু তারা পাকিস্তানের হয়ে জয়গান করছে, জিন্দাবাদ করছে, সঙ্গে সঙ্গে গোপনে আবার এই ধরনের ম্যাটেরিয়ালস বেরিয়ে পড়ছে। এই মেয়েটি কিন্তু মহারাজ বহু তথ্য পাচার করেছে। ভারতীয় সেনা বা ভারতের সমস্ত ভেতরের যে গোপনীয় তথ্য বা সরকারি অনেক গোপনীয় তথ্য, এই জিনিসগুলো সে পাচার করেছে ওই দেশে। এবং মজার কথা হচ্ছে, এই মেয়েটিকে দেখা গেছে প্রায় 3 বারও পাকিস্তানে গিয়েছে। মেয়েটিকে তো গ্রেপ্তার করা হয়েছে এবং 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে জানা যাচ্ছে। তবে তদন্ত করা হচ্ছে। কিছু কিছু ওর ব্যক্তিগত আইডি থেকে বা চ্যানেল থেকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেই চ্যানেল ওয়াইজ যেটা বোঝা যাচ্ছে তাতে 70% সে দোষী, গিল্টি, এটা পুলিশ ফোর্স অনুমান করছে আপাতত। বাট পাকিস্তানের হয়ে যে গুণগান, সেটা সাধারণত এখন ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে দেখতে ভালো লাগে না, বা লাগবে না, বা লাগছে না। যদি ঘটনা এরকম বলা হয় মেয়েটির সম্পর্কে, পেহেলগামে 22শে এপ্রিল যে 26 জনকে নৃশংসভাবে হত্যা করলো, তার কয়েক মাস আগে, জানা যাচ্ছে প্রায় 4 মাস আগে, ঠিক ওই পেহেলগাম এরিয়াতে গিয়েছিলেন। এবং যেদিন এই অ্যাক্সিডেন্ট ঘটে, আমি দুর্ঘটনা বলছি, বা জঙ্গি হামলা চালায়, আমরা ক্যামেরাবন্দি অবস্থায় যে স্পটটা যেভাবে দর্শন করছি, ঠিক সেই রকম একটি ভিডিও কিন্তু ওই মেয়েটির ইউটিউব থেকে, আইডি থেকে পাওয়া যাচ্ছে। এবং মানে কোথাও যেন সংবাদ মাধ্যমে দেখাচ্ছিল, কোথাও আপনারা মিলিয়ে দেখুন তো মিলছে কিনা। আমি দেখেই অবাক, আমি বললাম ওই ঘটনা নাকি এই ঘটনা, দুটো আমার কাছে একটি সেম মনে হলো। ঠিক আছে, হ্যাঁ। এবার এটা তো তদন্ত চলছে। আর মহারাজজি, আরেকটি বিষয়, এই মেয়েটি 4 মাস আগে পেহেলগামে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে 1 মাস পরেই আবার পাকিস্তানে গিয়েছিল। হ্যাঁ। এবার ও তো 2বার থেকে 3বার বোধহয় পাকিস্তানে গেছে। হ্যাঁ। এবং পাকিস্তানের যে হাই কমিশন, সেখানে ওই যে একটি তাকে নিষ্কাশিত করা হয়েছে ভারত থেকে। ও তো পাকিস্তানের এক প্রকারের জঙ্গি দালাল। তো তার সাথে এই মেয়েটির একটি বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হয়। ক্রমান্বয়ে সে চলে যায় পাকিস্তানে। বর্তমান যে এখন ওখানকার বিকৃত বিকলাঙ্গ প্রধানমন্ত্রী শাহবাগ, বাগমানে কিন্তু এখানে হচ্ছে ছারপোকা, হ্যাঁ, এটা বাঘ না কিন্তু, ঠিক আছে? বাঘ মানে আলাদা জিনিস,
আর বাঘ মানে হচ্ছে ছারপোকা, সেবাগ বা সেবাজ, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, তো ওটা একটি জীবন্ত শকুন আর কি, ঝাড়ে লোম নেই। তো এই বিকৃত শেহবাজ শরীফ বর্তমান প্রধানমন্ত্রী, যে কিনা নওয়াজ শরীফের ভাই, ঠিক আছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল, সেই প্রাক্তন প্রধানমন্ত্রীর যে মেয়ে তথা এই যে বর্তমান প্রধানমন্ত্রীর সম্ভবত সম্পর্কে ভাইঝি হবে। আচ্ছা, এই মরিয়ম নওয়াজের সঙ্গে খুব ঘনিষ্ঠতার একটি ভিডিও ফটোগ্রাফ দেখা গেছে। সে পাকিস্তান অ্যাম্বাসিতে প্রবেশ করছে। হ্যাঁ মহারাজ, এইখানে একটি প্রশ্ন, যে একটি ইন্ডিয়ান ইউটিউবার বা ব্লগার যার কোনো সেনা বা সরকারিভাবে সে কোনো উচ্চপদস্থ অফিসার বা কর্মচারী নয়, কিছুই নয়, একজন সাধারণ মেয়ে কি করে স্পেশাল ইনভিটেশনে পাকিস্তান এমবেসিতে গিয়ে অত বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে, ব্লগ করে? এটা কিভাবে পসিবল? এতটা সিনসিয়ারলি দেখলাম, এতটা এবং চিফ মিনিস্টারের কাছে পৌঁছে গিয়েছে। সেটাই তো বলছি, ও তো আগামী দিনের ভবিতব্যের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। ওই যে মরিয়ম নওয়াজ, অর্থাৎ ও তো বর্তমান মুখ্যমন্ত্রী বোধ হয়, তো তার সাথে এই ঘনিষ্ঠ সম্পর্ক, এটা দেখতে আসলে খারাপ লাগছে। এখানে কোথাও যেন একটি জলঘোলা আছে বলে মনে হচ্ছে, যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না, ও ইন্ডিয়ান একজন হয়ে পৌঁছে চারিপাশে বডিগার্ডরা তাকে অনেক সময় দেখা যায় জিরো থেকে হিরো হয়ে গেছে। সে আমেরিকান বড় বড় মহাত্মাদের দেখা গেছে, ভারতবর্ষে দেখা গেছে, পৃথিবীতে অনেককেই দেখা গেছে যে এক সময় জুতো সেলাই করতো, মুচি ছিল, সে হয়তো বড় হয়ে গেছে, ঠিক আছে। সাধারণ একজন ঘরের মানে অল্প শিক্ষায় শিক্ষিত ছেলে, সে বিজ্ঞানী হয়ে গেছে। এরকম প্রচুর উদাহরণ আছে। সেও হয়তো জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছিল। হিরোইন, এখন হিরোইন নায়িকা নাকি হিরোইন বিক্রি, পাচারকর্ত্রী, কি পাচার করছিল? এখন আমি দেখছিলাম যে হরিয়ানাতে ডিফেন্সের একটি আছে, কোয়ার্টার আছে, হেডকোয়ার্টার কি কোয়ার্টার আছে আর্মিদের, সেখানে গিয়ে ও রীতিমতো ব্লক করে। হ্যাঁ, ভেতরে চলে যাচ্ছে। মানে এই যে পারমিশনটা, এই যে তার যে ধৃষ্টতা, অবাধ যাতায়াতের ব্যবস্থা কারা করছে? এখন একটি কথা না বললেই নয়, খুবই খারাপ লাগবে। আমাকে মনে করো যে কয়েক লক্ষ মানুষ ফলো করছে, ফলো মানে ফলোয়ার্স। এখন আর ভিউয়ার্স আলাদা জিনিস, কোটি কোটি আমাকে মানুষ দেখেছে, কিন্তু ফলোয়ার যারা রীতিমতো ফলো করে প্রত্যেক দিন কম বেশি দিনান্তে, তা তারা নিশ্চিত আমার দর্শনকে ভালোবেসেছে, আমাকে তাদের ভালো লেগেছে, আমার কথাগুলো ভালো লেগেছে, দর্শন ভালো লেগেছে, হাসি কৌতুক ঠাট্টা শাস্ত্রীয় বক্তব্য যাই বলি না কেন তাদের ভালো লেগেছে, তবেই না তারা আমার ফলোয়ার্স ফলো করছে, সাবস্ক্রাইব করছে, তাই না? তোমাদের চ্যানেল ওয়াইজ আমাকে ভালোবেসে করছে। যাই হোক, এখন আজ বাদে কাল আমি কি হয়ে যাব এটা তো কেউ সাধারণ ফলোয়ার্স বলতে পারে না, পারে কি? না, পারে না। তাহলে এখানে আমার একটি দায়িত্ব আছে, আমি যাদেরকে লালন পালন করছি কি দিয়ে? বিশ্বাস দিয়ে, যে কি তোমরা আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, ঠিক আছে, বিলিভ মি হোয়াট আই এম সেইং ইউনিভার্সাল ট্রুথ, সো ইউ ক্যান ফলো মি। এবং ডিরেক্টলি বলা হচ্ছে তোমরা আমাকে ফলো করো। যারা সাধারণ ইউটিউবার আছে তারা বলে না যে আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, অনেক কিছু করে ঠরে না, বলে না। তার মানে কি ডিরেক্ট বলছে যে তোমরা আমাকে ফলো করো, আমি যেটা বলছি সেটা এমন একটি খাদ্য যেটা সমাজে তোমাদের অনেক কাজে লাগবে, তাই তো? হ্যাঁ, এরকমই বলা। তাহলে একজন ইউটিউবার একটি খাদ্য ছড়িয়ে দিচ্ছে সমাজে, এই খাদ্যটা কারা খাচ্ছে? সমাজের লোকে খাচ্ছে, একদম। এবার দেখা যাচ্ছে যদি পেটে ব্যথা শুরু হয়ে যায়, খাদ্যটা আমি দিয়েছি, দোষী কে হবে? আমি। আর যে ব্যক্তি দিনের পর দিন খাচ্ছে, প্রথম দিন খেয়ে গলা একটু খুসখুস করছিল, হ্যাঁ, মেরুদণ্ডে একটি জ্বালা করছিল, ঠিক আছে, পেটে ব্যথা করছিল,
ঠিক আছে, একদিন খেয়েছি, হতে পারে কোনো কারণে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, দিনের পর দিন তুমি এটা প্রোডাক্ট খেয়েই যাচ্ছ, একদম আর ওই অসহ্য যন্ত্রণা সহ্য করছো। তার মানে তুমি কি, তুমি এক প্রকারের অপরাধী, দোষী। এই যে মেয়েটি নগ্ন অবস্থায় ছবি টবি বের করে যা যা করেছে, মানে যা অনেক ব্যাপার সবার কিছু আছে, তো সেসব জিনিসগুলো লক্ষ লক্ষ মানুষ, এই ভারতবর্ষের বা দেশ বিদেশের মানুষ এটা ফলো করেছে। সেদিন এই প্রশ্নটা করা উচিত ছিল সাধারণ জনগণের, করা উচিত নয়? একদম সত্যি। আজকে যারা আমাকে ফলো করছে, যদি আমার কাছে আমার ব্যক্তিগত জীবনধারা নিয়ে দর্শনের ক্ষেত্রে কোনো বিকৃতকরণ প্রমাণ হয়, তাহলে তো প্রথমেই তাদের এই খাদ্যটা, প্রোডাক্টটা আমি যেটা দিয়েছিলাম সেটাকে ভমিট করে দেওয়া উচিত, বমি করে দেওয়া উচিত। আমি আমার ক্ষেত্রে দিয়েই বলছি। এবার এখানে উৎকৃষ্ট জবাব যদি আমি দিতে পারি সেটা আলাদা বিষয়। তো একজন ইউটিউবার, একজন লেকচারার, একজন সোশ্যাল মিডিয়াতে কাম করনে वाला লোক, তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেই জিনিসগুলোর ভেতর থেকে যেন কোনো ধৃষ্টতা না প্রকাশ পায় এবং কোনো অসংযত, অসংবেদনশীল বিষয়টি প্রকাশ না পায়। যে জিনিসগুলো ওই মেয়েটির প্রত্যেকটি দিনে দিনে, মানে ডে আফটার ডে এটা প্রকাশিত হয়েছে, অথচ এই ভারতবর্ষে বসেই আমরা লাখো লাখো মানুষ তাকে দেখার জন্যে বসে থাকি, ফলো করি। তাহলে এখানে আমাদের জনগণের মাথাটাও কতটা বিকৃত, সমাজের মাথাটা অর্থাৎ সোশ্যাল মিডিয়াটা কতটা বিকৃতকরণের রাস্তায় চলে গেছে, এটা বললে আজকে আমার আবার উল্টো কথা বলা শুরু করে। দেখা যাচ্ছে কমেন্ট বক্সে আমার লেকচারটা শোনার পরে উল্টো পাল্টা কথা লিখেই গেছে, বাপ মায়ের নাম তুলে নানান কিছু করবে। এই যে বিকৃতকরণটা, একটা সত্যাচার, একটা ট্রুথফুলনেস, ইউনিভার্সাল ট্রুথ, সূর্যের মতো প্রকাশ অবস্থা, যাকে কেউ অস্বীকার করতে পারে না। একজন অন্ধ হলেও সূর্যকে অস্বীকার করা যায় না, তেমনি এমন একটি সত্য আছে যে সত্যকে তুমি দেখতে না পেলেও তাকে তোমাকে স্বীকার করতেই হবে, করতে হবে। সেই সত্যটা কি? সেই সত্য নামী যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যারা প্রচার করেন সেটা জনগণকে বুঝে নিতে হয়, সাধারণ ভোক্তা যারা তাদেরকে বুঝে নিতে হয়, আর যারা করছেন তাদেরকে সতর্ক থাকতে হয়। এই জন্যই এই মেয়েটির ক্ষেত্রে যেটা দেখা গেছে, সে কমপ্লিটলি এখন স্পাই কিনা সেটা তদন্ত সাপেক্ষ, তবে যেগুলো ধরা পড়েছে সেটা 70% আমরা বলতে পারি হু ইজ স্পাইসি এজেন্সি অফ পাকিস্তান। শুধুমাত্র সে নয়, দেয়ার আর সো মেনি traitors in India. So at first time the government needs to find these traitors. কারণ এই যে গাদ্দারগুলো ইন্ডিয়াতেই রয়েছে, সুতরাং এই গাদ্দারগুলোকেই ধরতেই হবে, খুঁজে বের করে আনতেই হবে। হ্যাঁ, একদম মাস্ট বি ফাউন্ড, খুঁজে বের করতেই হবে। সুতরাং এর দায়িত্ব শুধু সরকারের নয়, এর দায়িত্ব কিন্তু জনগণের। সোশ্যাল মিডিয়াতে তাদেরও দায়িত্ব রয়েছে। ওই যে একটি মাঝখানে বেরিয়েছিল না, রিয়ালিটি শোতে গিয়ে কি একটি বাজে কথা বলে ফেললো তোমার বাবা মায়ের সম্পর্ক নিয়ে, তুমি যখন সামনে থাকবে, কি একটি বাজে কথা। আচ্ছা আচ্ছা, ওই যে ইলাহাবাদ নাকি রণবীর ইলাহাবাদিয়া, যাই হোক, ওই নাম আমি ইচ্ছা করেই মনে রাখি না। এই যে কিছু মেথড সামনে নিয়ে আসছে, ফোকাস করছে টিআরপি বাড়ানোর জন্য, চ্যানেল ওয়াইজ, এদেরও দোষ আছে। সুতরাং এই মেয়েটির সঙ্গে অনেকেই লিঙ্কেজ, যদি ঘটনা সত্য হয় আগামীতে। এই কথাগুলো ঠিকই বলেছেন মহারাজ। সামাজিক সোশ্যাল মিডিয়া একটা বিকৃত পর্যায়ে পৌঁছচ্ছে। এরা হরির লুটের মতো বাতাসা ছড়াচ্ছে, আর সাধারণ মানুষ একদম মানে কামড়া কামড়ি করে ছিঁড়ে যেমন ফুচকা খায় রাস্তায়, খাচ্ছে, ফুচকা খায় রাস্তায়, হ্যাঁ, তার তো বহুত সাইড এফেক্ট আছে, একদম। কিন্তু কটা মানুষ এটা জানে? আর যারা জানে, জানার পরও তারা খাচ্ছে কেন? কিসের মোহে, কিসের লোভে? সুতরাং এই যে লোভাতুর মানসিকতা, এই যে টেম্পটেশন, ইয়া আমাদেরকে কি করে? ডিস্ট্রয় করে, ধ্বংস করে দেয়। এই জন্যে উই মাস্ট পেরিশ, আমরা একদিন ধ্বংস হব, ঠিক আছে? আমরা একদিন ধ্বংস হব। তো ফলে মুশকিলটা হচ্ছে, এই যে মেয়েটির ঘটনা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যের। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তার ভেতরে এই যে সেন্টিমেন্টগুলো প্রকাশিত হচ্ছে, ভারতবর্ষের এমন সৌন্দর্য যা পৃথিবীর অন্য কোথাও
যদি তুলনা করা হয় তাহলে ইহার সঙ্গে তা কোনো তুলনা হবে না। পাকিস্তান যদিও ভারতবর্ষের ভেতরের একটি অঙ্গরাজ্য, পাকিস্তানকে তো ভারতের থেকে ভাগ করে দিয়েছে একদল যারা অদূরদর্শী ব্যক্তি, যাদেরকে একসময় মুখ্য বলা হতো, আসলে ওখানে একটি রেপ বাদ পড়ে গেছে, মূর্খ, ঠিক আছে। আর জফলাটা বাদ দিয়ে দিতে হবে। এখন ওদের লেসটা রয়ে গেছে, রেপটা কাটা গেছে, ঠিক আছে। তো মুশকিলটা হচ্ছে তারাই ভাগ করে দিয়ে গেছে। পাকিস্তানের ভেতরে ভারতবর্ষের অনেক প্রাচীন ঐতিহ্য রয়েছে, ভারতীয় অনেক ঐতিহ্য রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের ভারতীয় সনাতন সভ্যতা। কিন্তু বর্তমান যারা সরকার হিসেবে শাসন করছেন, তাদের যদি পাছাটা গোলামি করা হয়, তাদের দাসত্ব করা হয়, তাদের প্রশংসা পঞ্চমুখ হয়, যারা কি না বছরে বছরে এসে ভারতবর্ষের ভেতরে সেনাকে মেরে ফেলছে, ডিফেন্সকে মেরে ফেলছে, সাধারণ জনগণকে মেরে ফেলছে, সিন্দুর দেখে মেরে ফেলছে, তারপরেও তার লজ্জা নেই এই মেয়েটির। তারপরেও সে কিন্তু রীতিমতো সুখ্যাতি করেই চলেছে পাকিস্তানের। এই জিনিসগুলো তো ফুটে বেরোচ্ছে, মিডিয়াতে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে কারাই ফলো করছে? তারপরে এই দেশের বহু মানুষ আছে লাখো ফলোয়ার্সের ভেতরে, কিছু মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা ইন্ডিয়ান। তাহলে তারা কারা, কোন মানসিকতায় তৈরি হচ্ছে? সুতরাং সমস্ত জায়গায় ইনভেস্টিগেট করা উচিত। এবং 22শে এপ্রিল যে জায়গাটা আমি বলবো এই দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা আক্রান্ত ছিল, সেই সমস্ত বিষয়গুলো ভালো করে এখন নজরদারি দেওয়া উচিত। অতএব যারা গাদ্দার তারা ভারতবর্ষের ভেতরে রয়েছে, আমি পূর্বেই বলেছিলাম, এবং সীমান্তে রয়েছে, সীমান্তের বাইরে রয়েছে, দেশের বাইরে রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে। ওই যতই ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীকে ওই গলাগলি করুক আর কোলাকুলি করুক না কেন, ঠিক আছে, ওই ভেতরে সম্পর্ক কিন্তু গোলাগুলির, ভেতরে সম্পর্ক গোলাগুলি। যেমন এখন হচ্ছে অ্যাপেল বন্ধ করে দিয়েছে, আমেরিকা থেকে আর অ্যাপেল আসবে না, তোমাদের বাজারে এখন আর অ্যাপেল পাওয়া যাবে না। অবশ্যই এই অ্যাপেলের কথা বলছি না, চোখে দেখতে হয়, আঙ্গুলে টিপতে হয় এই অ্যাপেল, কানে দিয়ে শুনতে হয় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এসবই তো ওই অ্যাপেলের। অ্যাপেল বললেই ভারতবর্ষের কিছু মানুষ অ্যাপেল ব্যবহার করেন, তারা নিজেদেরকে অত্যন্ত অ্যারিস্টোক্রেট মনে করেন, অত্যন্ত উচ্চ দরের ক্যাটাগরি কাল বিষয় নিয়ে চলে যান। অ্যাপেল মানে বিরাট ব্যাপার, অ্যাপেল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আঙ্গুর বন্ধ হয়ে যাচ্ছে, এবার কি করে খাবে তারা, চলবে কি করে, বাঁচবে কি করে, ঠিক আছে। তো ফলে ওই ফিরে ফিরে ওই হয়তো মারুতি সুজুকির কাছেই চলে আসতে হবে। তো ফলে দেখা যাচ্ছে যে ঘটনাগুলো এখন ঘটছে, সে ঘটনাগুলো নিয়ে তদন্ত করা উচিত। আর এই যে মেয়েটির সম্পর্কে কি বলবো, এর সঙ্গে তো অনেকেই জড়িত দেখছি, তাদের আদব কায়দা পরিস্থিতি যেটা দেখছি সেটা অত্যন্ত সন্দেহজনক। আমি এটুকু বলবো, অত্যন্ত সন্দেহজনক। আর যদি কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তার আদব কায়দায় তার চ্যানেল ওয়াইজ যেটা উঠে এসেছে, সেখানে তো সভ্যতার কোনো কিছু দেখা যাচ্ছে না। সে যে ইন্ডিয়ান এই জিনিসটা ফুটে বেরোচ্ছে না, এই জিনিসটা ফুটে বেরোচ্ছে না। সে যতই ওই পুরীর মন্দিরে যাক, আর পেহেলগামে যাক, আর ওই পাকিস্তানের হিন্দু মন্দিরে যাক, সেই জিনিসটা ফুটে বেরোচ্ছে না। যখন ওই যে বাথটবে, ঘরের ভেতরে বাথরুমের ভেতরে আজকাল বাথটব আছে, গোপন বাথটব, আচ্ছা, সেখানে সে যার মতো ইচ্ছা করে স্নানাদি করতে পারে, নানান কিছু করতে পারে। এখন ওপেন যে বাথটব, যেটাকে আমরা বলি সুইমিং পুল, সেখানে গিয়ে যে সমস্ত যেভাবে স্নানাদি করছে, সেগুলো তো একজন নারীর ইজ্জতের যে অনেক ব্যাপার রয়েছে, সে জিনিসগুলো তো খারাপ দেখাচ্ছে। দেখো, শাস্ত্রীয় সিদ্ধান্তের ভেতরে যে জিনিসগুলো আছে, আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত যে জিনিস আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি আমার দেহকে শোকজ করে, আমি আমাকে বিক্রি করে, আমি আমার স্পিচকে বিক্রি করে, আমার জ্ঞানকে বিক্রি করে পেট চালাবো, এই সিদ্ধান্তটা কিন্তু আধ্যাত্মিক সিদ্ধান্তের ভেতরে পড়ে না, সেটা একটি ব্যভিচারের সম্পর্ক বলা হয়। সেই জন্য আমি এখানে যে লেকচার করব, আমার যে লেকচার রিলিজ করবে তোমরা যারা করবে, তাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে। যেখানে ট্রুথফুলনেস থাকতে হবে, সততা থাকতে হবে, সরলতা থাকতে হবে, বিজ্ঞান থাকতে হবে, দর্শন থাকতে হবে, সর্বোপরি পরিচ্ছন্নতা থাকতে হবে। আমরা তো মহারাজ আপনার লেকচারটা এই জন্যই আমরাও তো অনেক অনুরোধ করে আপনাকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। মানে আপনাকে পাওয়াটাই তো মুশকিল কোনোভাবে। আপনার একটু লেকচার এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, কত মানুষ কতভাবে উপকৃত হচ্ছেন, আমাদেরকে প্রত্যেক দিন বহু মানুষ ফোন করে। সহজ কথাই যে আমি একটি লাস্ট লেকচার করলাম, রেকর্ডিং করে রিলিজ করা হলো। কি লেকচার করেছি? যে মমতার পতন। হ্যাঁ, তাই তো তোমরা থাম্বনেলে যে নামটা দিলে, সেটা কি? মমতার
পতন মমতার আমি পতনের দেখলাম। একটি কারণ। এটা নিয়েও যারা রিলিজ করছিল তার এই রিলিজ করবার পূর্বে আমাকে জিজ্ঞেস করেছে যে মহারাজ এই নামটা দিচ্ছি এটা কি অ্যাপ্রোপ্রিয়েট, আমি বললাম অ্যাপ্রোপ্রিয়েট। তারা বললো যে লেকচারের সঙ্গে এই নামটা কি যাচ্ছে, আমি বললাম যাচ্ছে, এটা তোমরা দিতে পারো, ঠিক আছে, ইউ ক্যান রিলিজ দ্যাট। কারণ আমি জানি যে লেকচারে আমি কি বলেছি, কারণ এখানে শুধু মমতার কথা বলা হয়নি, লেকচারটি পুরো শুনলে বোঝা যায় যে এখানে ট্রাম্পের কথা বলা হয়েছে, পাকিস্তানের ওই জঙ্গি প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে বলা হয়েছে মমতা ব্যানার্জির কথা, সঙ্গে সঙ্গে বলা হয়েছে আরও অনেকের কথা। তো কেন বলছি, নরেন্দ্র মোদীজির কথা বলা হয়েছে। তো বলা হয়েছে, কেন বলা হয়েছে, তুমি যদি ধোয়া তুলসীর পাতা হও তাহলে তো তোমার গায়ে লাগবে না, এটা তোমার কথা বলা হচ্ছে না। আচার্য চাণক্য বা শাস্ত্র সিদ্ধান্তে যেটা উঠে এসেছে সেটা কার কথা বলছে, যে রাজা মূর্খের উপরে কার্যভার দেবে তার জীবনে এই তিনটি অমঙ্গল ঘটবে, একটা হচ্ছে নরকগামী হবে, আরেকটি হচ্ছে অর্থনাশ হবে, আরেকটি হচ্ছে যশ নষ্ট হয়ে যাবে। তো এখন যদি মমতা ব্যানার্জির এই একটি কারণ ঠিক থাকে তাহলে তার জীবনে এটা ঘটবে না। এই জন্য তো আমি ওখানে প্রশ্ন চিহ্ন দিতে বলি, তাই না, আমরা সরাসরি ডিসাইড করতে পারি না। কিন্তু কার্যক্ষেত্রে কার্য তো আমরা কি দেখছি, কার্য তো কি দেখছি, তিনি তো মূর্খের উপরেই ভার দিয়েছেন, এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। একদম। যে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছিল সে তো জীবন্ত একটি মূর্খ। সে কোথা থেকে সার্টিফিকেট পিএইচডি জোগাড় করে সে হয়ে গেছে হঠাৎ করে বড় পিএইচডি দাঁড়িয়ে, ঠিক আছে, এমপিল পিএইচডি কোথা থেকে করেছে বুড়ো বয়সে, তাই হয় নাকি কোনোদিন? তাই ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তো ভরে গেছে। ওই যে শিক্ষকরা আন্দোলন করছিল ওইখানে একজন নেতা আসলো, সে এসে বললো কি যে 30 সেকেন্ডের ভিতরে একদম পুরো কেমন সব সবাই করে, মানে যেমন আমরা সিনেমাতে একদম যেরকম দেখি, হ্যাঁ বিরাট মনে হলো একদম সেম অভিনয় চলছে। এটা তো একটা জীবন্ত মূর্খ, এদের উপরে দায়িত্ব দিয়েছে, তাহলে এখন কি হবে? আর ম্যাক্সিমাম নেতা মিনিস্টার যারা আছে তো সবই তো মূর্খ, হয়তো ঘরে বসে এখন স্পোকেন শিখছে, ঘরে বসে এখন ইংলিশ স্পোকেন শিখছে, শিখে টিকে 2-1 লাইন বলছে যে ইউ শুড ব্যাক, বলে ইউ শুড ব্যাক, দে শুড ব্যাক নাকি একটি বললো। তো ব্যাপারটি হচ্ছে এরকম, আগে একজন রাজাকে সৈনিক হতে হবে। প্রাচীনকালে কি ছিল? প্রাচীনকালে একজন রাজা কি থাকতো? প্রথমে সৈনিক মানে কি? সে যুদ্ধবিদ্যা জানতো, যুদ্ধবিদ্যা। এখন কোন রাজা যুদ্ধবিদ্যাটা জানে? কোন রাজা একটি তলোয়ার ধরতে জানে? একজন রাষ্ট্রপতি বানিয়েছে, সে কোনোদিন তলোয়ারই ধরেনি। রাষ্ট্রপতি দেশের পতি, পিতা, স্বামী, রাষ্ট্রনায়ক। তো সেই রাষ্ট্রনায়ক তো প্রথমে অস্ত্র ধরা শিখবে বা শেখাবে। যুদ্ধ করতে গেলে আগে রাজা প্রথমেই থাকতো, আসো সৈন্যদল, রাজাকে অবশ্য ব্যারিকেড করে থাকতো, কিন্তু সবাই বিশ্বাস করতো রাজার হাতে এক বাহুতে বল রয়েছে 22 জনের। ধৃতরাষ্ট্রের এক বাহুতে 100 হাতির বল ছিল, 1000 হাতির বল ছিল। তাকে বিশ্বাস করে পাণ্ডু বলেছিল যে আমার দাদা সামনে থাকলে আমাকে কেউ পরাজয় করতে পারবে না, আমাদের এই রাজ্য কেউ নিতে পারবে না, আমরা বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়াবো, বলেছিল তো? বলেছিল। কার বলে? ধৃতরাষ্ট্রের বলে। কৃষ্ণ রাজা হয়েছিলেন, পেছনে বল ছিল না, বলরাম। কৃষ্ণ মাঝে মাঝে একটু ওই গোপনে বাঁশি বাজাতো, বাগানে যেত, ফলে বলরাম দেখলো যে এটা দিয়ে রাজ্য চলবে না। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এইসব করতে গেলে আমি রাজ্য শাসন করতে পারবো না, আমার মাঝে মাঝে একটু আগানে বাগানে যেতে হয়, বাঁশি বাজাতে হয়, নৌকায় উঠতে হয়, বিলাসে যেতে হয়, লীলাসে করতে হয়, ঠিক আছে, নানা কিছু করতে গেলে আমি আবার রাজ্যে গিয়ে আবার দুর্বল হয়ে পড়বো। তাই তার থেকে বরং আমি বলরাম, জ্যেষ্ঠ ভ্রাতা সামনে আছে, তাকে রেখে দিই, যার নাম বলরাম, বলবান ব্যক্তি, তিনি রাজ্য শাসন করেছেন। তাহলে তিনি সামনে থেকে সবই করছেন। আবার দেখা যাচ্ছে যে কৃষ্ণও যদি বাঁশি বাজিয়েছে, সে আবার অস্ত্র ধরেছে, তাহলে একাধিক গুণ ছিল।